স্বাগত এখন জনপদে। পুরো আয়োজনে আপনাদের সাথে আছি আমি ইসরাত মুক্তি। চট্টগ্রামের সমুদ্র উপকূল জুড়ে উকি দিচ্ছে নতুন এক বাংলাদেশ। বিস্তীর্ণ চরাঞ্চলের সম্ভাবনার হাতছানি, বদলে যাচ্ছে বন্দর থেকে পণ্য পরিবহনের নৌপথ, সমৃদ্ধ হবে উপকূলীয় জনপদের অর্থনীতি। প্রজেক্ট করতেছে, বাড়ি বানতেছে, মানে কি মানুষের একটা খুব সুযোগ সুবিধা, অপার সম্ভাবনা জায়গা, বিস্তীর্ণ ল্যান্ড, এখানে ল্যান্ডের পর ল্যান্ড অবশ্যই সব সরকারের একটা কাজে লাগাতে পারে। স্থানীয়রা বলছেন সরকার নজর দিলে এই চরাঞ্চল দেশের অর্থনীতি এবং বাণিজ্যিক কার্যক্রমে ভূমিকা রাখতে পারে। এখন জনপদে এই নিয়ে রয়েছে বিস্তারিত। তেলের দাম বাড়তে হওয়াতে খরচ আমার মোটামুটি বেশি হয়ে যাচ্ছে। সার ওষুধ দাম তো এমনি বৃদ্ধি, তারপরে তেলের দাম দিছে বাড়ায়, মরার পর খারা গা তেলের খরচ বাড়ছে, যার কারণে ধানের দাম বাড়বে। ধানের দাম বাড়লে পরে চালের দামও বাড়বে। জ্বালানি তেল, ডিজেলের দাম বৃদ্ধিতে বিপাকে চাষিরা। চলন বিল ও হালদি বিলের কৃষকের ঘাড়ে 3.5 কোটি টাকা বাড়তি সেচ খরচের বোঝা। চালের বাজারে বড় ধরনের প্রভাব পড়ার শঙ্কায় ব্যবসায়ীরা। এ নিয়েও রয়েছে বিস্তারিত। চট্টগ্রামের সমুদ্র উপকূল জুড়ে উকি দিচ্ছে নতুন এক বাংলাদেশ। চট্টগ্রাম থেকে মেঘনা নদীর হাতিয়া পর্যন্ত বিশাল অঞ্চলে ক্রমশ দূরে সরছে বঙ্গোপসাগরের ঢেউ, জাগছে দিগন্ত বিস্তৃত নতুন নতুন চরাঞ্চল, যা ভবিষ্যতে পাল্টে দিতে পারে এই অঞ্চলের মানচিত্রকেও। যে মানচিত্রের বুক জুড়ে পাল্টে যাচ্ছে উপকূলীয় জনপদের অর্থনীতি। কোথাও দেখা দিচ্ছে সম্ভাবনা, আবার কোথাও তৈরি হচ্ছে জীবিকার সংকট। এমনকি বদলে দিচ্ছে চট্টগ্রাম বন্দর হয়ে সারা দেশে পণ্য পরিবহনের নৌপথ। চট্টগ্রামের সমুদ্র উপকূল ঘুরে আরো জানাবেন হোসাইন জিয়াদ, ছবিতে ছিলেন মোহাম্মদ পারভেজ। সমুদ্রের কোলে সবুজ উপকূলে দাঁড়িয়ে চোখে পড়ে রূপলি ডানায় ভিনদেশি পাখির সূর্য স্নান। যুগ যুগ ধরে যে অচেনা মানচিত্রে ঘর বাঁধছে এ পরিযায়ী পাখির দল, সে মানচিত্র যেন তাদের কাছে অচেনা হচ্ছে। চট্টগ্রামের হালি শহরের জেগে ওঠা চর জানান দিচ্ছে পাল্টে যাচ্ছে এ উপকূলীয় এলাকার দৃশ্যপট, সংকুচিত হচ্ছে বঙ্গোপসাগরের জল। জেগে ওঠা চরের আদি অন্ত খুঁজতে আমরা ছুটে যাই সমুদ্র পেরিয়ে দ্বীপ উপজেলা সন্দ্বীপে, যেখানে এসে আমরা আবিষ্কার করলাম উত্তাল সমুদ্রের গর্ভ থেকে জেগে ওঠা নতুন এক ভূমি। স্থানীয়রা বলছেন গত কয়েক বছর চট্টগ্রামের সমুদ্র উপকূল থেকে মেঘনার মোহনা পর্যন্ত ভোলা, হাতিয়া, সন্দ্বীপ জুড়ে জাগছে এমন নতুন নতুন ছোট বড় চর, যা জানান দিচ্ছে তৈরি হওয়া নতুন এক বদ্বীপের। প্রজেক্ট করতেছে, বাড়ি বানতেছে, মানে কি মানুষের একটা খুব সুযোগ সুবিধা মানুষ পাইতেছে। আমরা ডাউল করলে ডাউল হইব, মরিচ করলে মরিচ হইব, হেলু করলে হেলু, বাদাম করলে বাদাম হইব, আলু করলে আলু হইব, যেটা করেন আমি সেইটা হইব। যত নতুন শহর তত ঘাস বাড়ব, মহিষ গরু ফালার সুবিধা বাড়ব। জেগে ওঠা এই চর বাংলাদেশের সম্ভাবনা ও সংকটের মানচিত্রেও আনছে পরিবর্তন। এসব অঞ্চলের মানুষের জীবনযাত্রা, কর্মসংস্থান আর অর্থনীতির চিত্রে ঘটছে অভূতপূর্ব রূপান্তর। এ দ্বীপে সংখ্যা বাড়ছে ভেড়া কিংবা মহিষ পালের, বাড়ছে মহিষ পালকের সংখ্যা আর ব্যস্ততা। জেগে ওঠা উর্বর চরে চাষ হয় ধান আর ডাল জাতীয় ফসল। নতুনে জনপদ ঘিরে বাড়ছে জনবসতি। স্থানীয়রা জানান দক্ষিণের এ সবুজ চর বাড়তে বাড়তে গিয়ে ঠেকেছে প্রায় মিরসরাইয়ের ইকোনমিক জোনের সাথে। এতটাই নিকটে যে রাতে ইকোনমিক জোনের বাতির আলো আর দিনের কর্মব্যস্ততা ধরা পড়ে সন্দ্বীপ থেকেই। সন্দ্বীপের টাউন চরে সকাল হতেই মাছ নিয়ে আসা নৌকার সারি, ধুধু চরের জনপদে সে মাছ বিক্রির কোলাহল। এখন প্রতিদিন এ বাজারে বিক্রি হয়
কয়েক লাখ টাকার মাছ। স্থানীয়রা জানান, নতুন চরে বসতি আর কর্মসংস্থানের আশায় শহর ছেড়ে আবারও দ্বীপে আসতে শুরু করেছে মানুষ। এখানে যারা উত্তর বাদ পাইনি খাইবার জন্য এখন আমরা দিলে সবল জায়গা মানে ফামু এখন মানে আশা করতে আছি। এখন মাছের চাষ প্রচুর বাড়ছে, আমরা এখানে আনি বিক্রি করি। আমাদের সন্দ্বীপের সব বাজারগুলিতে আপনার এই মাছগুলি আপনার বাজারজাত হয়। তবে পানির সাথে যাদের বসবাস, এ চর তাদের জন্য বয়ে এনেছে অভিশাপের বার্তা। সমুদ্রের ঢেউ যত দূরে সরছে ততই আশার আলো ক্ষীণ হচ্ছে জেলেদের। যারা মাছ ধরছেন তারা জানান, এখন প্রায় ৮০ থেকে ৮৫ কিলোমিটার ট্রলার চালিয়ে মাছের সন্ধানে যেতে হয়। ২০-৩০ পানি আসছিল, এখন না, এখন সরই নয়, জাল ধরা বদ্ধ হয়েছিল। যেখানে শতাধিক নৌকা ছিল ওইখানে ৪টা নৌকা আছে। এখন তো সাগর ছোট হয়ে গেছে, নদী সর হয়ে গেছে, এই জন্য দেশের মাছও কমে গেছে। দ্বীপ বা চর জায়গার প্রভাব পড়ছে দেশের আমদানি রপ্তানি বাণিজ্য আর পণ্য পরিবহনেও। চট্টগ্রাম বন্দর হয়ে যেসব লাইটার জাহাজ ছুটে যায় সারা দেশে, তারা পড়ছেন নতুন বিপাকে। চর জায়গায় গত কয়েক বছরে পরিবর্তন হয়েছে ঢাকা চট্টগ্রাম নৌপথ। অচেনা চরে আটকে যাচ্ছে জাহাজ, বাড়ছে দুর্ঘটনা। বিশেষ করে যখন রুলিং আসবে তখন আলো বেশি সমস্যা করে। যদি জাহাজ ঠেকে যায় তাহলে জাহাজ ফেটে যায়, ডুবে যাইতে পারে। জাহাজ যখন ঠেকে যায় তখন নৌকা নিয়ে এসে জাহাজগুলো ডাকাতি হওয়ার সম্ভাবনা 99% থাকে। সব মিলিয়ে জেগে ওঠা এই নতুন ভূমি সম্ভাবনার বাতিঘর নাকি আশঙ্কার বার্তা আনছে তা এখনও নিশ্চিত নয়। তবে সরকার কি এ নিয়ে কোনো পরিকল্পনা নিয়েছে? এখানে যদি সরকার মনে করে যে একটা ইকোনমিক জোন করা সম্ভব এবং যদি চায়, অবশ্যই এখানে করা সম্ভব। একটা অপার সম্ভাবনা জায়গা, বিস্তীর্ণ ল্যান্ড, এখানে ল্যান্ডের পর ল্যান্ড, অবশ্যই সব সরকার একটা কাজে লাগাতে পারে। এই শত শত মাইলের বিস্তীর্ণ চর এখানকার স্থানীয় ফসল উৎপাদন, কর্মসংস্থান কিংবা পশু চারণভূমি হিসাবে এখনও পর্যন্ত ব্যবহৃত হচ্ছে। তবে স্থানীয়রা বলছেন, সরকার নজর দিলে এই চরাঞ্চল দেশের অর্থনীতি এবং বাণিজ্যিক কার্যক্রমে ভূমিকা রাখতে পারে। সেক্ষেত্রে এই পুরো চরাঞ্চল ঘিরে তৈরি করতে হবে পানির সুবিধা এবং যোগাযোগ অবকাঠামোগত সুবিধা। হুসাইন জিয়াদ, এখন সন্দ্বীপ চরাঞ্চল, চট্টগ্রাম। আরএফএল ওয়াটার পাম্পের অটো থার্মাল টেকনোলজি, যা বেশি হিটে নষ্ট হয় না, শতভাগ মসৃণ ব্রাশ ইম্পেলার নিশ্চিত করে অধিক পানির ফ্লো। আরএফএল ওয়াটার পাম্প অন করলে পানির তুফান। সাপ্তাহিক ছুটির দিনে কক্সবাজার সমুদ্র সৈকতে নেমেছে পর্যটকের ঢল। এ নিয়ে আরও জানাতে সৈকত থেকে যুক্ত হয়েছেন মন্তোষ প্রেতজ্ঞ। মন্তোষ, সৈকতের আনন্দ, আয়োজন ও ব্যবসা বাণিজ্য কেমন চলছে? পর্যটক ও ব্যবসায়ীরা কি বলছেন? মুক্তি, ছুটির দিনে কক্সবাজারে উপচে পড়া ঢল নেমেছে আসলে পর্যটকের। আমরা দেখছি যে শুধু আজকে নয়, পুরো মৌসুম জুড়ে আসলে প্রচুর পর্যটকের উপস্থিতি কক্সবাজারে রয়েছে এবং এখন পর্যন্ত গতকাল সন্ধ্যার পর থেকেও আমরা দেখছি যে প্রচুর পর্যটক কক্সবাজারে এসেছেন এবং এই মুহূর্তে সৈকত আসলে লোকারণ্য হয়ে রয়েছে। এবং এখানে যারা ব্যবসায়ী রয়েছেন, হোটেল ব্যবসার সাথে যারা জড়িত, হোটেল মালিকদের সাথে আমরা কথা বলেছি, তারা যেটি বলছেন 70 থেকে 80% বেশি কক্ষ আজকে বুকিং রয়েছে এবং প্রচুর পর্যটকের উপস্থিতি যে এখানে রয়েছে সেটির কারণে সৈকত কেন্দ্রিক ব্যবসা শুধু নয়, এখানে হোটেল মোটেল কিংবা এখানে যেসব রেস্তোরাঁ গড়ে উঠেছে, বিশেষ করে 5 শতাধিক হোটেল রয়েছে, এখানে 3 শতাধিক রেস্তোরাঁ রয়েছে, এইসব প্রতিষ্ঠানে কিন্তু বেশ বেচা কেনা জমে উঠেছে এবং এটির কারণে তাদের ব্যবসায়িক যে লাভবান হওয়ার আশা ছিল সেটি কিন্তু তারা সেই লাভটি কিন্তু তারা করতে পারছে না এবং এই আশাতেই আসলে তারা আসলে মৌসুমের শুরুতে বিনিয়োগটি করেছিলেন এবং ব্যাপক অর্থলগ্নির পরে তারা যে আশায় মুখিয়ে থাকেন পর্যটন মৌসুমে তারা ভালো ব্যবসা করতে পারবেন। এবার কিন্তু তাদের প্রত্যাশা অনুযায়ী আসলে ব্যবসাটা হচ্ছে বলে তারা আমাদেরকে
সেগুলোকে ঘোরাঘুরি করছেন। এখানে আমরা দেখছি যে মহেশখালী যে দ্বীপ উপজেলা, মহেশখালী দ্বীপের আদিনাথ মন্দিরে যাচ্ছেন, সেখানকার মন্দিরে লোকজন যাচ্ছেন। এর বাইরে কক্সবাজার শহরের কাছে যে রামু উপজেলার বৌদ্ধ মন্দিরগুলো রয়েছে, সেই বৌদ্ধ মন্দিরগুলোকেও পর্যটকদের আনাগোনা করেছে। এর বাইরে কক্সবাজার টেক্সাস মেরে ঘোরাঘুরি করছেন। এখানে আমরা দেখছি যে মহেশখালী যে দ্বীপ উপজেলা, মহেশখালী দ্বীপের আদিনাথ মন্দিরে যাচ্ছেন, সেখানকার বৌদ্ধ মন্দিরে লোকজন যাচ্ছেন। এর বাইরে কক্সবাজার শহরের কাছে যে রামু উপজেলার বৌদ্ধ মন্দিরগুলো রয়েছে, সেই বৌদ্ধ মন্দিরগুলোতেও পর্যটকদের আনাগোনা বেড়েছে। এর বাইরে কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের যেসব দর্শনীয় স্থানগুলো রয়েছে, বিশেষ করে ইনানি, পাথুয়া টেক কিংবা দরিয়ানগর, হিমছড়ির কথা যদি বলি, সেই সব স্থানে কিন্তু পর্যটকদের আনাগোনা বেড়েছে। এবং এই সব এলাকায়, পুরো এলাকায় যেসব ব্যবসা প্রতিষ্ঠান গড়ে উঠেছে, সবখানে কিন্তু একটা চাঙাভাব, একটা স্বস্তি কিন্তু কাজ করছে। আমরা সকাল থেকে এখানে যেটি দেখছি যে যারা পর্যটকরা এসেছেন তারা অত্যন্ত আনন্দের সাথে এখানে সময়টা কাটাচ্ছেন এবং অনেকে পরিবারের সদস্যদের নিয়ে, বন্ধু বান্ধব নিয়ে এখানে এসেছেন। দেশের নানা প্রান্ত থেকে আসা পর্যটকরা এখানে অত্যন্ত স্বাচ্ছন্দ্যের সাথে আসলে ঘুরে বেড়াচ্ছেন। যদিও যেটি বলছিলাম যে নিরাপত্তা ব্যবস্থার কিছুটা ঘাটতি এখনো রয়েছে এবং এটি কিন্তু পর্যটকদের যে উচ্ছ্বাস কিংবা উন্মাদনা, সেটিকে কিন্তু হার মানাতে পারছে না এবং পর্যটকরা নিজেদের মতো করে আসলে উচ্ছ্বাস আনন্দে এখানে মেতে রয়েছেন। মুক্তি, এই ছিল আমার কাছে কক্সবাজার সৈকত থেকে সবশেষ। মন্তোষ বেদজ্ঞ যুক্ত ছিলেন কক্সবাজার সমুদ্র সৈকত থেকে। এখন জনপদে একটি বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। বিরতির পর স্বাগত, দেখছেন এখন জনপদে। সপ্তাহ ব্যবধানে খুলনায় চড়া মাছের বাজার স্থিতিশীল রয়েছে মাংসের বাজারে। নিয়ে আরো জানাতে নগরীর ময়লাপোতা বাজার থেকে যুক্ত আছেন তরিকুল ইসলাম। তরিকুল, মাছের দাম বাড়ার কারণ কি, এ বিষয়ে ব্যবসায়ীরা কি বলছেন? সরবরাহ আসলে এই মৌসুমে সবসময় বেশি থাকে, তো কিছুটা সরবরাহ কম রয়েছে, আর যে কারণেই কিন্তু বিশেষ করে দেশি মাছের প্রজাতির মাছের দাম একটু বেশি। মুক্তি সেটি 50 থেকে 70 টাকা পর্যন্ত বেড়ে গেছে। আমরা মাছের বাজারে এসে আমরা যেটি দেখেছি যে সেখানে ক্রেতাদেরা কিন্তু খুব বেশি অসন্তুষ্ট না, কারণ হাইব্রিড জাতীয় মাছ রয়েছে, সেই মাছগুলোর দাম কিন্তু নাগালের মধ্যে, এবং সেই মাছগুলো কিন্তু মানুষ সহসাই কিনছেন, যেহেতু দেশি প্রজাতির মাছের দাম বেশি। আর এই সময়টা কিন্তু মাছের সরবরাহটা বেশি থাকে। তবে বিভিন্ন কারণে আজকে মাছের সরবরাহ বাজারে কম রয়েছে, দেশি মাছের সরবরাহ বিশেষ করে। তবে অন্যান্য মাছের সরবরাহ ঠিক রয়েছে, এবং সামুদ্রিক কিছু মাছ রয়েছে, সেই মাছগুলোও কিন্তু সেখানে স্থান পেয়েছে, যেটি বাজারে সেগুলো কিন্তু ক্রেতাদের নাগালের মধ্যে। এবং সবসময় বাজারটাকে মাছের বাজারটা নিয়ন্ত্রিত হয় মূলত সামুদ্রিক মাছের উপর। সামুদ্রিক মাছের সরবরাহ যত বেশি থাকবে, ততই কিন্তু মাছের বাজারে দাম স্থিতিশীল থাকবে। তবে একটা বিষয়, সেটা হচ্ছে যে আমরা মাংসের বাজারে ফিরে আসি। মাংসের বাজারের যে হিসাবটি, সেটা হচ্ছে 700 টাকা করে সব দোকানেই একই দামে বিক্রি করা হচ্ছে। এবং এছাড়া খাসির মাংস বিভিন্ন প্রকার রয়েছে, সেখানেও সেটি 1100 থেকে 1150, আবার 1050 টাকাও বিক্রি হচ্ছে কোথাও কোথাও। এবং আমরা যদি অন্যান্য দিকে আমরা দেখি, মুরগির দাম, ব্রয়লার, সোনালি এবং অন্যান্য যে মুরগি রয়েছে, বিশেষ করে যে কক রয়েছে, এই প্রজাতির মুরগিগুলোর দাম কিছুটা 20 টাকা করে বেড়েছে। তবে আমরা যদি সবজির দিকে তাকাই বা অন্যান্য দিকে থেকে তাকাই, সেগুলো কিন্তু শীত মৌসুমে ধীরে ধীরে আসলে কমতে শুরু করেছে, কারণ বাজারে সবজির পর্যাপ্ত সরবরাহ রয়েছে, যে কারণেই কিন্তু সবজির দাম ক্রেতাদের নাগালের মধ্যে। অর্থাৎ যে সবজির দাম ছিল আকাশ ছোঁয়া, সেটি কিন্তু এই মুহূর্তে আমরা বলবো যে সেটি ক্রেতারা কিন্তু স্বাচ্ছন্দ্যে কিনতে পারছে। বিশেষ করে শীত মৌসুমে যে সবজিগুলো পাওয়া যায়, সেই সবজিগুলো কিন্তু বাজারে সরবরাহ প্রচুর, এবং কৃষকরা যেভাবে উৎপাদন করছেন এবং সেভাবে দ্রুত বাজারে এটি পৌঁছে যাচ্ছে। আর আরেকটি বিষয়, সেটি হচ্ছে যে মাছের বাজারটা মূলত যে আমিষের চাহিদা মিটিয়ে থাকে। আমাদের খুলনা অঞ্চল থেকে কিন্তু এই মাছগুলো খুলনার মানুষের যে চাহিদা
সেটি মিটিয়ে কিন্তু দেশের বিভিন্ন প্রান্তে যায়। আর এক্ষেত্রে মাছের বাজার কিছুটা গত বছরের তুলনায় কিছুটা চড়া রয়েছে। বিশেষ করে আমরা যে মাছগুলো দেখতে পাই যে ভেটকি, পার্শে বা দেশি প্রজাতির যে রুই কাতলাগুলো রয়েছে, বোয়াল দেশি প্রজাতির রয়েছে, কই শিং রয়েছে, এটি আমাদের এই অঞ্চলের যে বিলগুলো রয়েছে সেটি শীত মৌসুমে বিলগুলো থেকে শুকিয়ে যায় এবং সেই মাছগুলো কিন্তু বাজারে আসে এবং ক্রেতারা সে মাছগুলো কিন্তু পেয়ে থাকে। তবে তার পর্যাপ্ততা রয়েছে এবং বেশি মাছ যখন আসে তখন কিন্তু মাছের দাম তখন দেশি প্রজাতির মাছের দাম কিছুটা কমে যায়। তবে এই মুহূর্তে আমরা বাজারে যেটি দেখেছি যে দেশি প্রজাতির মাছগুলো 800 থেকে 1000 বা কোনো কোনো মাছ প্রকারভেদে এটি 1500-1600 পর্যন্ত বাজারে বিক্রি হচ্ছে। বিশেষ করে দেশি প্রজাতির শিং মাছ এবং কই মাছ, এছাড়া অন্যান্য যে ছোট ছোট মাছগুলো রয়েছে দেশি প্রজাতির, সেটি কিন্তু ক্রেতাদের নাগালের মধ্যে রয়েছে। সব মিলিয়ে এই ছিল মুক্তি খুলনা থেকে নিত্য প্রয়োজনীয় যে বাজারের দাম, বিশেষ করে মাছ মাংস, সে তার সর্বশেষ খবর। সহকর্মী তরিকুল ইসলাম আমাদের সঙ্গে যুক্ত ছিলেন খুলনা থেকে। নারায়ণগঞ্জে মামুন হুসাইন নামের স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত মামুন ফতুল্লা থানার স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক বলে জানা গেছে। ভোর রাতে ফতুল্লার পূর্ব লালপুর রেললাইন এলাকায় গুলি করে তাকে হত্যা করা হয়। নিহত মামুনের মালিকানাধীন প্রতিষ্ঠানের ম্যানেজার আজাদ মিয়া জানান, রাত 2টার দিকে ইট বালু ও সিমেন্ট লোড আনলোড শেষে বাসায় চলে যান মামুন। ভোর 4:45টার দিকে মুঠোফোনে কল পেয়ে আবার ফিরে আসেন। এ সময় ব্যবসা প্রতিষ্ঠানের সামনেই তাকে গুলি করে পালিয়ে যায় সন্ত্রাসী 2 যুবক। দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পূর্ব শত্রুতার জেরে তাকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে। নারায়ণগঞ্জ মহানগর ও জেলা জামায়াতে ইসলামের উদ্যোগে আয়োজিত জনসভায় বক্তব্য রাখছেন দলটির আমির ডক্টর শফিকুর রহমান। আমরা সরাসরি যুক্ত হচ্ছি সেখানে। একটা সভায় বলে রেখেছিলেন, ডিসিএসপি সাহেব আমার নামে খুনের একটি অগ্রিম মামলা দায়ের করে রাখেন। আমি অধ্যাপক গোলাম আজমকে খুন করতে চাই। আলহামদুলিল্লাহ, স্বৈরাচারী সরকারের জুলুমের শিকার হয়ে কারাগারে তিনি থাকা অবস্থায় দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, কিন্তু গডফাদারের সুযোগ হয় নাই সরাসরি তাকে খুন করার। এই অধ্যাপক গোলাম আজম সাহেবকেই তিনি নিষিদ্ধ ঘোষণা করেছিলেন নারায়ণগঞ্জের মাটিতে। যে ভাই নিষিদ্ধ ঘোষণা করেছিলেন, আজকে তিনি কোথায়? তিনি কি নারায়ণগঞ্জে আছেন? অহংকার ভালো জিনিস নয়। গর্ব অহংকার করতে নাই, দাম্ভিকতা দেখাতে নাই, ক্ষমতার জোরে ছড়ি ঘুরাতে নাই, মানুষকে খুন করতে নাই, সন্ত্রাসকে প্রশ্রয় দিতে নাই, সন্ত্রাসীদেরকে লালন করতে নাই। এই কাজগুলো যারা করেন, দুনিয়ায় তারা তাদের করুণ পরিণতির একটা অংশ ভোগ করেন এবং আখিরাতে আদালতে এট দ্য ডে ফাইনাল জাজমেন্ট আল্লাহ তাআলা তাদেরকে শুলে ছড়াবেন। সেই শুলটা বাংলাদেশের বিভিন্ন দেশের বিদ্যমান শুলের মতো নয়, সেটা আগুনের মহাকুণ্ড। আল্লাহকে ভয় করুন, দাম্ভিকতা অহংকার পরিহার করুন, তওবা করুন, আগে মানুষ হন তারপরে মুমিন হন। আমরা কোনোদিন বলি নাই যে আল্লাহর মেহেরবানিতে কি এইখানে লোকদের একটু কষ্ট হচ্ছে, যারা মিডিয়ার ভাই তারা সামনে আসেন এই জন্য, তাই না? এইখানে আবার লাল পট্টি মাথায় বেঁধে কেউ কেউ হুকুম দিচ্ছেন পিছন থেকে বসে যান। না, কেউ বসবে না এখানে। তারা তাদের পেশাগত দায়িত্ব পালন করবে, ধৈর্য ধরে ইনশাল্লাহ আপনারা সহযোগিতা করবেন। তারা তো আপনাদের কথাগুলো জাতির কাছে, বিশ্ববাসীর কাছে পৌঁছাবে। এই কাজ না করলে পৌঁছাবে কিভাবে? ইনশাল্লাহ আপনারা ধৈর্য ধরে বসুন, কথা শুনুন, যতটুকু দেখতে পারেন আলহামদুলিল্লাহ। আমার সম্মানিত ভাইয়েরা, বাংলাদেশ আমাদের প্রিয় জনগণের প্রিয় বাংলাদেশ। এই বাংলাদেশে কে কোন ধর্মের, এই প্রশ্ন সম্পূর্ণ অবান্তর।
18 কোটি মানুষের দেশ একটা সাজানো ফুলের বাগান। ফুলের বাগানে এক জাতের গাছ দিয়ে ফুলের বাগান সাজানো হয় না। বাগানের মধ্যে বিভিন্ন জাতের গাছ থাকে। কোনো কোনো গাছে ফুল ফুটে, ওই ফুলটা দেখতেও সুন্দর, ঘ্রাণও তার চমৎকার। আবার কোনো কোনো বাগানে ফুল ফুটে কিন্তু ঘ্রাণটা অত চমৎকার না। আবার কোনো কোনো গাছের তার বৈশিষ্ট্য হলো ফুলও ফুটে না, ফুল যেটু ফুটে না, ফুলের কোনো ঘ্রাণও নাই, কিন্তু তার পাতাটা চমৎকার, এর নাম পাতাবাহার। এই 3 জাতের গাছ নিয়েই তো ফুলের বাগান। সুতরাং বাংলাদেশটা একটা ফুলের বাগান। আল্লাহ তাআলা যাদেরকে এখানে পয়দা করেছেন, মিলেমিশে তারা হবে এই বাগানের অধিবাসী। অতএব বাংলাদেশে যারা জন্মগ্রহণ করেছেন, তিনি যে ধর্মেরই হন না কেন, তিনি এই দেশের একজন গর্বিত নাগরিক। নারায়ণগঞ্জে জনসভায় বক্তব্য রাখছিলেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। আমরা এতক্ষণ সরাসরি ছিলাম সেখানে। জ্বালানি তেল ডিজেলের দাম বৃদ্ধিতে দিশেহারা উত্তরের জেলা নাটোরের বোরো ধান চাষিরা। লিটার প্রতি 1 টাকা বৃদ্ধিতে বেড়েছে সেচ খরচ। এতে ধান উৎপাদনে অন্তত 3.5 কোটি টাকা বাড়তি খরচ গুনতে হবে চলন বিল ও হালতে বিলের কৃষকদের। নেতিবাচক প্রভাব পড়বে চালের বাজারে। মাহবুব হোসেনের প্রতিবেদন, ছবি তুলেছেন জাহিদুল ইসলাম সুমন। নাটোরের হালতিবিলের পাটুল এলাকার বোরো ধান চাষি ওয়াজেদ সরকার প্রায় 3 বিঘা জমিতে করেছেন বোরোর আবাদ। ডিজেল চালিত শ্যালো মেশিনে চলছে পুরো জমির সেচ কার্যক্রম। তবে সম্প্রতি ডিজেলের দাম বাড়ার খবরে স্বস্তি নেই এই চাষির মনে। ওয়াজেদ সরকার জানান, ডিজেলের দাম বৃদ্ধিতে অনেকটাই বেকায়দায় পড়েন তিনি। চলতি মৌসুমে বিঘাপ্রতি উৎপাদন খরচ 80 থেকে 100 টাকা বেড়েছে। প্রতি বিঘায় খরচ হচ্ছে 7,350 টাকা। তেলের দাম বাড়তে হওয়াতে খরচ আমার মোটামুটি বেশি হয়ে যাচ্ছে। তারপরেও সারের আছে, কীটনাশক আছে, এই যাবে তো মেলা খরচ পড়ে যায়। তার মতো চলন বিল ও হালতি বিলের হাজারো কৃষক জ্বালানি তেল ডিজেলের দাম বৃদ্ধিতে বিপাকে পড়েছেন। চাষিরা বলছেন, চলতি মাসের 1 ফেব্রুয়ারি থেকে হঠাৎ করে ডিজেলের মূল্য 104 টাকা থেকে লিটার প্রতি 1 টাকা বাড়ানো হয়। এতে বোরো ধান উৎপাদন করতে অন্তত 3.5 কোটি টাকা বাড়তি খরচ গুনতে হবে বলছেন তারা। সার ওষুধ দাম তো এমনি বৃদ্ধি, তারপরে তেলের দাম দিছে বাড়ায়, মরার পর খারা গা। সারের দাম তো আমরা কোন যে আগে যা দিন তার সাথে সারের দাম বাড়তি, তাহলে আরও খরচ দাম বাড়ে গেল, তাহলে কৃষক আমরা কেমনে বাঁচবো? কারণ যেটা বাড়াবে সেটা তো আমার তো বাড়িতেই চলেছে, মানে তো কৃষকের তারও তো ক্ষতিগ্রস্ত তো বেশি। এদিকে বোরো ধান উৎপাদনে খরচ বৃদ্ধিতে আগামী দিনে চালের দামে বড় ধরনের প্রভাব পড়ার আশঙ্কা ব্যবসায়ীদের। তাই সরকারকে ডিজেলের মূল্য কমিয়ে আনার তাগিদ ব্যবসায়ী ও কৃষক সংগঠনগুলোর। তেলের দাম বাড়ার কারণে কৃষকের তেলের খরচ বাড়ছে, যার কারণে ধানের দাম বাড়বে। ধানের দাম বাড়লে পরে চালের দামও বাড়বে। ডিজেলের মূল্য বৃদ্ধিতে দ্রব্যমূল্য তো বাড়বেই, বিশেষ করে বাংলাদেশের প্রধান খাদ্যদ্রব্য হিসেবে চালের মূল্য বৃদ্ধি হবে অবধারিতভাবে। ফলে সরকারকে ডিজেলের এই মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত এটাকে সরে আসা দরকার। এবছর নাটোর জেলায় প্রায় 70,000 হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে। কৃষি বিভাগ জানায়, জেলায় প্রায় 40,000 ডিজেল চালিত সেচ পাম্প রয়েছে, যার জ্বালানি চাহিদা 3.5 কোটি লিটার। মাহবুব হোসেন, এখন নাটোর। সরবরাহ বাড়ায় চট্টগ্রামের বাজারে কেজিতে 3 টাকা পর্যন্ত কমেছে চালের দাম, কমেছে পেঁয়াজের দরও। তবে সংকট দেখা দিয়েছে বোতলজাত সয়াবিনের। এ নিয়ে আরও জানাতে নগরীর কাজীর দেউরি বাজার থেকে যুক্ত হয়েছেন কাজী মাহফুজ। মাহফুজ, জানাবেন যে চাল ও পেঁয়াজের দর কমায় ক্রেতারা সন্তুষ্ট কিনা এবং অন্যান্য যেই নিত্যপণ্যগুলো রয়েছে সেগুলোর সরবরাহ কেমন? মুক্তি, পেঁয়াজের দাম কমায় স্বস্তি প্রকাশ করছেন ক্রেতারা। তবে চালের দাম যে পরিমাণ কমেছে তাতে আসলে প্রত্যাশা অনুযায়ী কমেনি, এমনটি বলছেন ক্রেতারা। যদিও আপনি জানেন যে গেল কিছুদিন ধরে কিন্তু চট্টগ্রামের বাজার সহ সারা দেশে চালের সরবরাহ বেড়েছে, আমদানি হয়েছে পর্যাপ্ত মিয়ানমার এবং ভারত থেকে। এরপরও আসলে যে পরিমাণ চালের দাম কমার কথা ছিল সে পরিমাণ কিন্তু কমেনি। বিশেষ করে মাঝারি ধাঁচের যে চালগুলো রয়েছে, স্বর্ণা কিংবা এই জাতীয় চালগুলোর দাম কেজি
কেজিতে 2 থেকে 3 টাকা পর্যন্ত খুচরা পর্যায়ে কমেছে। তবে স্থিতিশীল রয়েছে সরু চাল এবং মোটা চালের দাম। যদিও মোটা চাল বিশেষ করে নিম্নবিত্তের মানুষের যে চালগুলো সেগুলোর সরবরাহ বাজারে অনেকটাই কম এবং দামও কিন্তু স্থিতিশীল রয়েছে। আমরা দেখতে পাচ্ছি 50 কেজি ওজনের যে বস্তা সেগুলো বিক্রি হচ্ছে 2400 টাকায়। আর অন্যান্য যে চালগুলো আছে বিশেষ করে সরু চাল সেগুলোর দামও কিন্তু স্থিতিশীল রয়েছে, বিক্রি হচ্ছে খুচরা পর্যায়ে 85 থেকে 90 টাকা কেজি দরে। তবে প্রত্যাশা অনুযায়ী দাম কমেনি বলছেন এখানকার ক্রেতারা। আর পেঁয়াজের কথা যদি বলি সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রামের বাজারগুলোতে সপ্তাহ ব্যবধানে পেঁয়াজের দাম খুচরা পর্যায়ে কেজিতে 7 থেকে 10 টাকা পর্যন্ত কমেছে। ভারতীয় পেঁয়াজ আজকের বাজারে বিক্রি হচ্ছে 60 থেকে 65 টাকায়, আর দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে 40 থেকে 45 টাকায়, যা অনেকটা ক্রেতাদের স্বস্তির প্রদান করছে এমনটি বলছেন ক্রেতারা। এবং যারা খুচরা ব্যবসায়ী আছেন তারাও বলছেন আসলে পেঁয়াজের দাম ভালোই কমেছে। এছাড়া তেলের বাজারে কিন্তু অনেকটা অস্বস্তি বিরাজ করছে, বিশেষ করে এখানে যারা খুচরা ব্যবসায়ী আছেন তারা বলছেন যে বোতলজাত যে সয়াবিন তেল রয়েছে সেটি কিন্তু দীর্ঘদিন ধরে বাজারে সংকট রয়েছে। যারা যে 3-4টি কোম্পানি এই বোতলজাত সয়াবিন তেল সরবরাহ করেন তারা কিন্তু পর্যাপ্ত পরিমাণ তেল বাজারে সরবরাহ করছেন না, যার কারণে সেটা বাজারে প্রভাব পড়েছে। আর যে পরিমাণ তেল সরবরাহ করা হচ্ছে সেখানে কিন্তু শর্ত জুড়িয়ে দেওয়া হচ্ছে। তারা এখানে যারা খুচরা ব্যবসায়ী আছেন তারা বলছেন ডিলাররা মূলত সয়াবিন তেল যখন তারা খুচরা ব্যবসায়ীদেরকে প্রদান করে সেক্ষেত্রে তারা বলছেন যে একই কোম্পানির চাল সহ মুড়ি সহ অন্যান্য যে পণ্যগুলো আছে সেগুলো কিনতে হবে। এক্ষেত্রে অনেকটা বিপাকে পড়তে হচ্ছে খুচরা ব্যবসায়ীদের, আর সেটি কিন্তু ভোক্তা পর্যায়ে এসে প্রভাব পড়ছে। যদিও দাম কিন্তু গত 1-1.5 মাস ধরে যে অবস্থায় ছিল সেই অবস্থায় আজকের বাজারেও রয়েছে। আমরা দেখতে পাচ্ছি বোতলজাত সয়াবিন তেল লিটারে কিন্তু বিক্রি হচ্ছে আজকের বাজারে 175 টাকা, যদিও খোলা তেলের সরবরাহ পর্যাপ্ত রয়েছে বলছেন ব্যবসায়ীরা। তো সব কিছু মিলিয়ে বলা যায় যে নিত্যপণ্যের যে বাজার, বিশেষ করে চাল, তেল এবং পেঁয়াজের দাম, সেক্ষেত্রে চাল এবং পেঁয়াজের দাম কমলেও তেলের বাজারে এক ধরনের অস্বস্তি বিরাজ করছে। এমন পর্যায়ে এখানে যারা খুচরা ব্যবসায়ী আছেন, ভোক্তা আছেন, তারা বলছেন যে বড় বড় কোম্পানি পর্যায়ে যদি মনিটরিং কার্যক্রম জোরদার করা যায়, তাদের সাথে যদি সরকার বসে, হয়তো তেলের যে একটা অস্বস্তি বিরাজ করছে, সংকট তৈরি হচ্ছে, সেটি সমাধান হবে। তো এই ছিল আমার কাছে চট্টগ্রামের কাজের বাজার থেকে সবশেষ তথ্য। চট্টগ্রাম থেকে যুক্ত ছিলেন কাজী মাহফুজ। এখন জনপদে নিচ্ছে আরও একটি বিরতির সাথেই থাকুন। আবারও স্বাগত। এখন জনপদে বাঁধ দিয়ে মাছ ধরায় শুকিয়ে গেছে প্রবাহমান ডাকাতিয়া নদীর বিশাল একটি অংশ। এতে সেচের পানি সংকটে পড়েছে চাঁদপুরের ফরিদগঞ্জ ও লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার হাজারো ধান চাষি। এমন সংকটময় পরিস্থিতি থেকে বাঁচার আকুতি জানিয়েছেন ভুক্তভোগী কৃষক ও পরিবেশবাদীরা। দ্রুত সমস্যার সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা প্রশাসনের। তালহা জুবাইরের প্রতিবেদন। এভাবেই মাটি দিয়ে বাদ দেওয়া হয়েছে প্রবাহমান ডাকাতিয়া নদীতে। সংকুচিত হয়ে যাওয়া নদীতে মাছ শিকারে মেতে উঠেছে স্থানীয় একদল প্রভাবশালী, আর তাদের এমন লোভের বলি হচ্ছে হাজারো কৃষক। প্রায় 2 সপ্তাহ আগে চাঁদপুরের ফরিদগঞ্জের গল্লাক এলাকায় দেয়া হয় এমন বাঁধ। এতে করে পানি প্রবাহ বন্ধ হয়ে গেছে পাশের রামগঞ্জ উপজেলার কাটাখালী পর্যন্ত প্রায় 5 কিলোমিটার এলাকা জুড়ে। ডাকাতিয়ার পানির উপর নির্ভরশীল এই অঞ্চলের কৃষকরা। পানির অভাবে বৈচাতলী, উত্তর দক্ষিণ, চিরকালিয়া, গুপ্তি, গনিয়া সহ বিভিন্ন এলাকার কৃষকরা সেচ দিতে পারছে না তাদের বোরো ধানের মাঠে। পানির অভাবে শুকিয়ে গেছে মাঠের পর মাঠ। অতিরিক্ত টাকা খরচ করে কেউ কেউ সেচের ব্যবস্থা করতে পারলেও অধিকাংশ কৃষকই বঞ্চিত পানি থেকে। ডাকাতিয়া নদী বান দেওয়াতে জমিতে পানি দিতে পারছি না, আর আমগো জমি কৃষকের জমি নষ্ট হয়ে যেতেছে। হ্যাঁ, পানি আনতে ও সুচ গেটে দিই, বেড়ে বিটের তো সুচ গেটে দিই পানি আনার লাগে, আনি অনেক মাঠে বেড়ে পানি দিতে আসছে। এখন আমরা পানি দিতে পারছি না মাঠে, বহুত কৃষকের সমস্যা হয়েছে। ঠিক আছে, বাঁধের কারণে নদী শুকিয়ে যাওয়ায় পানির অভাবে বন্ধ রয়েছে সেচের সেলো মেশিন। দ্রুত বাঁধ অপসারণের পাশাপাশি নদীর নাব্য ফিরিয়ে আনতে ব্যবস্থা নেওয়ার দাবি পরিবেশবাদীদের। কিন্তু আমরা পানি না হওয়ার কারণে বহুত কৃষকের কথা শুনতে হয়, সাথ দিতে পারে না, লোকজন লইও হিরাই দেওয়ান লাগে। স্ক্রিপের 700, 750
কৃষকের লাগে দৈনিক ঝামেলা যাইতে আছে মারামারির মতন। আমরা আশঙ্কা করছি যে এবছর কৃষি জমিতে ব্যাপক প্রভাব পড়বে এই বাঁধের কারণে। নদীর স্বাভাবিক প্রবাহ ঠিক রাখার জন্য বরঞ্চ নদীর খনন কাজে আরো মনোযোগী হওয়া দরকার। আমি আশা করছি এই বিষয়ে ঊর্ধ্বতন যারা রয়েছেন কর্তৃপক্ষ তারা সহসায় ব্যবস্থা নেবেন। বাঁধ অপসারণের পাশাপাশি নদী সংস্কারে দ্রুত ব্যবস্থা নেওয়ার কথা জানান জেলা প্রশাসক। আশা করছি যে খুব দ্রুত সময়ের মধ্যেই এই ব্যাপারে একটা উদ্যোগ গ্রহণ করব, যাতে আমাদের এই নদীতে যে বাঁধগুলো অস্থায়ীভাবে দিয়েছে আমাদের মৎস্য চাষিরা, সেটা যাতে অপারেশন করতে পারি এবং আমাদের কৃষকদের যাতে সেচ ব্যবস্থাপনাটা যাতে স্মুথ হয়, সেজন্য আমি একটা উদ্যোগ গ্রহণ করব। এই অঞ্চলে অন্তত 500 হেক্টর জমিতে চাষাবাদ হয়েছে বোরো। তালহা জুবাইর, এখন চাঁদপুর। সাতক্ষীরায় প্রতি বছরই বাড়ছে বড়ই চাষ। চলতি মৌসুমে জেলার 141 হেক্টর জমিতে বড়ই চাষ হয়েছে, যা থেকে এবছর 150 কোটি টাকার বড়ই বিক্রির আশা করছে কৃষি বিভাগ। আহসান রাজীবের প্রতিবেদন, ছবিতে ছিলেন মাসুদ রানা। থোকায় থোকায় ঝুলছে বড়ই, ভারে নুয়ে পড়ছে ডাল, চমৎকার দৃশ্যে শোভিত হচ্ছে বাগান। সাতক্ষীরায় প্রতি বছরই বাণিজ্যিকভাবে বাড়ছে বড়ই চাষ। সবচেয়ে বেশি চাষ হয় তালা ও কলারোয়া উপজেলায়। হাজার হাজার বাগানে শোভা পাচ্ছে নানা জাতের কুল বড়ই। বলসুন্দরী, থাই, আপেল, বাউকুল, আপেল কুল, তাইওয়ান কুল, নারকেলি ও ঢাকা 90 সহ নানা জাতের কুল। স্বাদের অনন্যতায় সারা দেশে চাহিদাও আছে বেশ, আর উৎপাদন খরচের তুলনায় লাভ বেশি হওয়ায় চাষিরাও ঝুঁকছেন কুল চাষে। 4-5 রকমের কুল হয়, আপনার যেমন থাই আপেল আছে, নারকেলি আছে, বল আছে, আবার কমলা টক আছে, জটা টক আছে। এখান থেকে কার্টুন করে ধরুন ঢাকা, খুলনা, বরিশাল, চিটাগাং বিভিন্ন অঞ্চলে এটা চলে যায়। খুলনার দাম দিচ্ছে আপনার 150 টাকা, ঢাকা দিচ্ছে 180 থেকে 200 টাকা, আর আপেল কুল দিচ্ছে 70 টাকা বা 100 টাকা, আর টক কুল দিচ্ছে 90 টাকা 100 টাকা। 50 থেকে 60,000 টাকা খরচ হচ্ছে, আর 1.5 লাখ টাকা থেকে 2 লাখ টাকা কেনা বেচা হচ্ছে। এরই মধ্যে বাজারে উঠতে শুরু করেছে নানা জাতের বড়ই। নারকেলি বড়ই বিক্রি হচ্ছে 130 থেকে 190 টাকা কেজি দরে, আর আপেল ও বাউকুল সহ অন্যান্য কুল বড়ই বিক্রি হচ্ছে 80 টাকা কেজি দরে। ঢাকা, খুলনা, চিটাং, কুমিল্লা, বিবাড়িয়া, সিলেট, ভৈরব সমস্ত জায়গাতে ব্যাপারী আমাদের সাতক্ষীরায় বড়ই কিনতে আসে। প্রত্যেক দিন 100 মন, 120 মন, 95 মন এখন বর্তমানে মাল আসতেছে। এবছর 3.5 ভাগের মতো চাষ করেছি, বর্তমানে আমার বেচাকেনা হয়েছে 3.5 লাখের মতো, আরও আশা করছি 5 লাখ টাকা হবে এরকম আশা করছি আমি। 1 বিঘা 15 কাঠা জমি কুল বাগান আছে, 3.5 লাখের উপরে বেচাকেনা হয়েছে। অল্প কিছু ফল আছে, মোটামুটি বাজার ভালো পাইছি এবার। কৃষি বিভাগ বলছে নিয়মিত বড়ই চাষিদের পরামর্শ ও সহায়তা দেয়া হচ্ছে। কৃষকগণ এই কুলের আবাদ করে নিজেদের যেমন আর্থসামাজিক অবস্থার উন্নয়ন ঘটাচ্ছে, সেই সাথে যারা মৌ চাষ করে তারা এই কুলের মধ্যে মৌ চাষ করেও লাভবান হচ্ছে। জেলায় এবছর 150 কোটি টাকার বেশি বড়ই উৎপাদনের আশা করছে কৃষি বিভাগ। আহসান রাজীব, এখন সাতক্ষীরা। রাজশাহীর বাজারে চড়া ফলের দাম ফের কেজিতে 30 টাকা পর্যন্ত বেড়েছে আপেল, কমলা ও আঙুরের দাম। এ নিয়ে আরও জানাতে নগরীর সাহেব বাজার থেকে যুক্ত হয়েছেন রাকিবুল হাসান। রাকিব, বিদেশি ফলের সরবরাহ কেমন দেখছেন জানাবেন, এবং দাম বাড়ার কারণ কি? মুক্তি, আসলে দাম বৃদ্ধির বেশ কয়েকটি কারণের কথা বলছেন ব্যবসায়ীরা। তারা বলছেন যে একে তো আসলে আমদানি কম দেখানো হচ্ছে তাদেরকে, তারা যেখান থেকে আসলে পাইকারিভাবে ফল সংগ্রহ করেন সেখান থেকে সরবরাহটি কম। অন্যদিকে একই সাথে ফল অনুযায়ী কিন্তু আসলে যে ভ্যাট বৃদ্ধি করা, সেই কারণে কিন্তু আসলে তারা বলছেন যে তাদের ফলের যে সংগ্রহ থাকা উচিত বা যে পরিমাণে মজুদ থাকা উচিত সেই পরিমাণে কিন্তু তারা আসলে রাখতে পারছেন না, বিধায় এই ফলটির দাম আসলে বৃদ্ধি পেয়েছে।
এবং বাজারে এই ধরনের সংকটের কারণে কিন্তু দামটি বাড়তি। এবং আপনি জানেন যে ঢাকার বাইরে প্রত্যেকটি জায়গায় আসলে ঢাকা থেকে ফলগুলো নিয়ে আসা হয়, যার কারণে এই যে পরিবহন সবকিছু মিলিয়েই আসলে দামটি বৃদ্ধি হয়েছে বলে তারা জানাচ্ছেন। যেমন আজকের বাজারে আমরা যেটি লক্ষ্য করছি, আপেল বিক্রি হচ্ছে 320 টাকা থেকে 420 টাকা কেজি দরে, খেজুর বিক্রি হচ্ছে 250 টাকা থেকে 2100 টাকা কেজি দরে, কিশমিশ 700 থেকে 1000 টাকা, কমলা বিক্রি হচ্ছে 300 থেকে 320 টাকা, নাশপাতি 360 থেকে 400 টাকা। তো যেটি কিনা কিছুদিন আগেও কিন্তু বাজারে খানিকটা হলে কম ছিল। ব্যবসায়ীরা বলছেন ভ্যাট বৃদ্ধির কারণে তাদের যেমন ফল সংগ্রহ করতে সমস্যা হচ্ছে, একই সাথে যে পরিমাণ আসলে মজুদ রাখার কথা সে পরিমাণ আসলে মজুদ না থাকার কারণে বাজারে যে সরবরাহ সংকট দেখা দিয়েছে, যে এর কারণে আসলে দামটি বৃদ্ধি। এবং একই সাথে যে বাজারের ক্রেতার সংখ্যা ফলের বাজারে কিন্তু বেড়েছে, কেননা অন্য বিকল্প যে দেশীয় ফলগুলো সেগুলো কিন্তু এখনও বাজারে খুব বেশি করে ওঠেনি। সেক্ষেত্রে আমরা আপেল, কুল বা অন্যান্য যেই ফলগুলো থাকে সেগুলো সবে মাত্র আসলে দেখছি। যদিও পেয়ারা আসলে সবসময় পাওয়া যাচ্ছে, তবে সেটির কম বেশি আছে এবং সবে মাত্র ওঠা শুরু করেছে। সুতরাং সেই জায়গা থেকে দেশীয় ফলের বাজারে যেই সরবরাহ সংকট এবং একই সাথে অন্য দিকে এই যে বিদেশি ফলের আমদানিতে আসলে ভ্যাট বৃদ্ধি করা, সেই সমস্ত প্রভাবটি আসলে বাজারে পড়েছে। এবং একই সাথে যে সরবরাহ সংকট, এই মূলত ঘুরে ফিরে এই সমস্ত কারণেই কিন্তু আসলে বাজারে এই ফলের বিদেশি ফলের দাম বৃদ্ধির একটি কারণ বলে আমাদেরকে ব্যবসায়ীরা জানাচ্ছেন। যেমন বেদেনা কিন্তু গেল সপ্তাহে আমরা লক্ষ্য করেছি প্রায় 480 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, কিন্তু আজকের বাজারে সেটি 550 টাকা ন্যূনতম এবং সর্বোচ্চ 750 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আঙ্গুর যেটি বিক্রি হয়েছিল 320 টাকা থেকে 335 টাকা, সেটি কিন্তু আজকের বাজারে ন্যূনতম 350 টাকা এবং সর্বোচ্চ 650 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। ড্রাগন ফলের আসলে সিজন এখন নেই, যদিও আসলে রাজশাহীর বরেন্দ্র এলাকায় এই ফলটি অনেক বেশি চাষ হয়ে থাকে, তারপরেও কিন্তু আসলে সেই সরবরাহ সংকট থাকার পরেও যে পরিমাণ আছে তাতে দাম বৃদ্ধি পেয়েছে। 250 টাকা বা 120 টাকা, 180 টাকা এই ধরনের ড্রাগনগুলো এখন 400 থেকে 500 টাকা ন্যূনতম দামে কিন্তু আসলে কিনতে হচ্ছে। এইভাবেই মূলত আসলে দাম বৃদ্ধি পাচ্ছে। এবং বিক্রেতারা যেটি বলছেন যে সামনে যেহেতু আসন্ন রমজান, সেখানে খেজুরের দাম আসলে বাড়ানোর একটা যেই আসলে যেটা শোনা যায়, কিন্তু সেটি আসলে সেই অনুযায়ী কিন্তু আসলে বাজারে খেজুরের দাম বাড়বে না বলছে তারা। সেক্ষেত্রে এখন যেমন 250 টাকা থেকে 2100 টাকা দরে পাওয়া যাচ্ছে, একইভাবে মুক্তি সেটি আসলে খুব বেশি বাড়বে না, যেহেতু সেই সময়টা আসলে আরও বেশি খেজুরের সরবরাহ বাড়বে। সেই ক্ষেত্রে খেজুরের দাম বৃদ্ধির কোনো একটা সম্ভাবনা নাই। তবে বিদেশি এই সমস্ত ফলগুলো যতক্ষণ না পর্যন্ত আসলে এই ভ্যাট কমানো হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আসলে ব্যবসায়ীরা বলছেন তাদের জন্য খুব বেশি এই দাম কমানো খুব একটা সুখকর হবে না এবং তারা আসলে কমাতে পারবেন না, কেননা একটি ক্যারেটে 10 কেজিতে আসলে কখনো কখনো তাদেরকে 300 টাকা এবং 350 টাকা পর্যন্ত ভ্যাট গুনতে হচ্ছে। এটি আসলে তাদের জন্য সমস্যায় হয়ে দাঁড়িয়েছে এবং এ কারণে কিন্তু তারা বাজারে ফলের দাম, আমদানি নির্ভর ফলের দাম বৃদ্ধিতে বাধ্য হচ্ছেন। তো মুক্তি, এই ছিল রাজশাহী থেকে আমার কাছে সর্বশেষ খবর। সহকর্মী রাকিবুল হাসান আমাদের সঙ্গে যুক্ত ছিলেন রাজশাহী থেকে। সময় হলো আরও একটি ছোট্ট বিরতির, সাথেই থাকুন। আবারও স্বাগত এখন জনপদে। সুনামগঞ্জ পরিচিত হাওরের জেলা হিসেবে। হাওর ঘিরে একসময় বসবাস ছিল দেশি বিদেশি অন্তত 219 প্রজাতির পাখির। দেখা মিলত বিলুপ্ত প্রায় প্যালাসিস ঈগলেরও। তবে বর্তমানে অবাধের শিকার ও গাছ নিধনে প্রায় পাখি শূন্য হয়ে পড়েছে হাওর। সুনামগঞ্জ থেকে লিপসন আহমেদের প্রতিবেদন। সুনামগঞ্জে প্রচুর হাওর থাকায় কয়েক দশক আগেও এখানে পাখিদের জন্য ছিল নিরাপদ আশ্রয় কেন্দ্র। শীতের শুরুতেই সুনামগঞ্জের টাঙ্কুয়ার হাওরে ঝাঁক বেঁধে আসতো অতিথি পাখি। দল বেঁধে এক জলাশয় থেকে অন্য জলাশয়ে ছিল পাখিদের অবাধ বিচরণ। তবে কয়েক দশক ধরে সেই দৃশ্য আর দেখা যায় না, কারণ অনেকেই হাওরে আসা অতিথি পাখি অবাধে শিকার করছে। স্থানীয়রা জানান প্রয়োজনের তাগিদেই কাটা হচ্ছে গাছপালা, ফলে পাখিরা বাসস্থান হারিয়ে ছুটছে অন্য জায়গায়। তাই গ্রামেও পাখির কিচিরমিচির ডাকও আগের মতো শোনা যায় না। রাত্রেবেলায় এখানে পাখি শিকার করা হয়, দোয়েল, ডুকি, সারো, বগা এগুলা মারা হয়, যার কারণে পাখি কম।
এই শীতকালটাতে সুনামগঞ্জটাতে বিশেষ করে প্রচুর পরিমাণ অতিথি পাখি আসে, আর দেশে অনেক পাখিও থাকে, কিন্তু এখন এই পাখির খুব সংকট, এটা খুবই কষ্টজনক। বিলে প্রচুর পাখি থাকতো আগে, তো এখন এগুলা বালিহাঁস, তারপরে যে গাংচিল এগুলো থাকতো, তো এখন ওই পাখিগুলো আর আসে না। সঠিক আইন প্রয়োগ ও সচেতনতা বাড়াতে পারলেই পাখি শিকার বন্ধ হবে বলে মনে করছেন সচেতন মহল। অনেক আইন আছে, আইনের কোনো প্রয়োগ হয় না। এই যে পাখি নিধন অবাধে চলছে, বাজারে বিক্রি হচ্ছে, এগুলা আইন প্রয়োগকারী সংস্থা সহ আইনের প্রয়োগ হওয়া একান্ত দরকার। সবচেয়ে বড় জিনিস আমাদেরকে সচেতন হতে হবে। টাঙ্গুয়ার হাওরের অতিথি পাখি যাতে কেউ শিকার করতে না পারে সেজন্য কঠোর নির্দেশনা দেওয়া আছে। কেউ পাখি শিকার করলে তাকে আইনের আওতায় আনা হবে বলে জানান সুনামগঞ্জের জেলা প্রশাসক। এই বছর আপনারা দেখবেন যে অন্যান্য বারের তুলনায় আমরা একেবারেই জিরো টলারেন্স নীতি অবলম্বন করব। কেউ যাতে পাখি অবৈধভাবে অতিথি পাখিদের হত্যা করতে না পারে। পাখি শিকার বন্ধে যথাযথ পদক্ষেপের পাশাপাশি বৃদ্ধি করতে হবে জনসচেতনতা। এখন সুনামগঞ্জ। এই ছিল এখন জনপদে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.এখন এবং ইউটিউবে সরাসরি দেখুন youtube.com/c/echontv-তে।